বেশ কয়েকটা সেক্টর ছিল, 9টা সেক্টর ছিল। প্রত্যেকটা সেক্টর কমান্ডিং অফিস কিন্তু ছিল ভারতে, বিভিন্ন জায়গায় ভারতে, কিন্তু দেশের অভ্যন্তরে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একমাত্র সেক্টর কমান্ডার যার অফিস বাংলাদেশে সিলেটে ছিল। বাংলাদেশ অভ্যন্তরে থেকে তিনি যুদ্ধ করেছেন একজন সৈনিকের মতো, সাধারণ সৈনিক যেভাবে যুদ্ধ করে সেভাবে যুদ্ধ করেছেন। এই ইতিহাসটা একটু দয়া করে বিএনপি নেতা, কর্মী, সাংবাদিক ভাই যারা আছেন মনে রাখবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং এই ইতিহাসকে কেড়ে নেওয়ার জন্য, এই যে ইতিহাস, আমি মাঝে মাঝে একটা কথা আগে বলতাম, এখন আর বলি না, ওই হাসিনা এবং তার দল প্রায় বলতো সবসময় যে এই দেশের স্বাধীনতা তার বাবা কিংবা সে এনেছে, বলতো। আগামী দিনে হয়তো বলবে যদি সুযোগ পায়, আল্লাহর রহমতে সুযোগটা পাবে না। তো এখন আমি বলতাম যে আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে, কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমরা বলতে পারি, আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি, বন্দুক হাতে, 1 মিনিটের জন্য ভয় লাগে নাই একটা গুলি আমাদের গায়ে লাগতে পারে। তো প্রিয় ভাইরা, যারা স্বাধীনতার গল্প শুনেছে তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। আজকে বাস্তব কথাটা বলে যেতে চাই, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণা, আমাদের বয়সী কিংবা আমার চেয়ে 2 বছর কম বয়সী অনেকেই নিজ কানে শুনেছেন, আমিও শুনেছি। তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছে স্মরণ করি যে আমাদের লক্ষ লক্ষ আমাদের যে মুক্তিযোদ্ধা, যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, বাড়ি চলে গেছে, ওদের কোনো দাবি দেওয়া ছিল না। আমি সেই সমস্ত লাখো মুক্তিযোদ্ধার কথা আজকে আমি স্মরণ করছি। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা আজকের বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের আমি দিতে চাই। সেটা হলো, আপনাদের মনে আছে একটা 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয়, আরও অনেককে সাজা দেওয়া হয়েছিল। আজকে তার রায় দেওয়ার ডেট ছিল, সেই রায়ে আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে। এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন, এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল, সেটা আপনারা জানেন। প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে। আমরা দেখেছি, আমরা জেলে ছিলাম, একই জেলে ছিলাম, চকবাজার জেলে। তো আমাদের সামনে থেকে উনি আগের রাত্রে বিদায় নিয়ে গেলেন, ওনাকে আর দেখিনি বহুদিন। তারপরে যখন ফেরত আনলেন তখন তিনি একেবারেই অসুস্থ, চলতে ফিরতে পারতেন না। তো আল্লাহর অশেষ রহমতে উনি এখন মোটামুটি সুস্থ, যদিও আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না, ওরকম সুস্থ হওয়ার কথা না, বিকজ এটা একটা অন্য ধরনের অত্যাচার ছিল, এটা দীর্ঘপ্রসারী এটার ফল আছে। তো যাই হোক, তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে
সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। তা আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ আমরা দিলাম। ইনশাআল্লাহ সামনে আরো সুসংবাদ আসবে আশা করছি আমরা। আমাদের দলীয় বহু নেতা কর্মী, এই যে আমরা যারা আছি, যে বরকতুল্লাহ, বুলু, সালাম, সোহেল যারা আছি, এর মধ্যে আমার সামনে যারা আছে কেউ বাদ নাই ভাই। আমাদেরকে এখনো কোর্টে যেতে হয়, এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে। ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচার করলে পরে সবাই খালাস পেয়ে যাব। প্রিয় ভাইয়েরা, আমি এটা বললাম, আমাদের এটা হচ্ছে আজকের হঠাৎ একটা হলো বলে কথা, খবরটা আপনাদের দিলাম। তো আজকের যে দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য, ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি, যাতে এই সরকারের সার্থকতার মধ্য দিয়েই এই দেশের বিজয় এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আমরা খেয়াল করেছি এটা এই সরকারের মধ্যে লুক্কায়িত কিছু লোক আছে, কিছু নতুন জুটেছে, আবার আগেও ছিল, নতুন জুটেছে। তারা সরকারকে কোনো রকম, অর্থাৎ আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে। আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমরা মাঝে মাঝে প্রায় যাই, দেখা করতে যাই, অনেক কথাবার্তা বলি। তো এর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেটা আমি আগে যদি কোনো একটা ফোরাম পাইতাম আমি বলতে পারতাম। কিছু কিছু লোক বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে। খেয়াল করে দেখবেন আপনারা, আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার, যারা ইউটিউবার যারা আছে, তাদের যেন কোনো কাজ নাই, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ। আর একটা কথা কি বলি জানেন, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। আমাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছি। আমি ওনার কথাকে সাধুবাদ জানাই। সেই কথার উপরে নিয়েই আজকে অনেক কথা হচ্ছে। আমি বলতে চাই এইভাবে, সংবাদপত্রের স্বাধীনতা তো অবশ্যই থাকতে হবে। এই বিএনপি মানুষের কথা বলার জন্যে, মানুষের কথা বলার অধিকারের জন্যে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য 17টা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি। আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গেছে। আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরা জেলে গেছি। আমি এমন কোনো বছর নাই যে বছর আমাকে একটু বেড়াতে যেতে হয় নাই, কম বেশি গেছি আমি। এবং জেলখানায় আমাকে যখন অনেকে প্রশ্ন করতো, ভাই আপনার ঠিকানাটা কি, আপনার কোথায় পাওয়া যাবে? আমার ঠিকানা হলো ওই ঢাকা কোর্টে গেলে আমাকে খুব সহজে পাওয়া যাবে, কারণ সপ্তাহে 5 দিনই করে থাকতাম। তো ভাই, আমরা এত কষ্ট করার পরে আওয়ামী লীগের সময় আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে, তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করতে যাচ্ছেন কেন? বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না। বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন, মনে আছে আপনাদের? এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত 2006 28 অক্টোবর আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে 2 দিন পরপর 2 দিন 29, 28 এবং 29 অথবা 29 অথবা 30 তারিখে আমরা মিটিং করেছিলাম। সেখান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখে প্রেসিডেন্ট যান, ওখানে গিয়ে পদত্যাগ করেন। আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল। যদি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে আজকে আমার বাংলাদেশকে দুরবস্থায় পড়তে হয় না। আজকে কিছু ফালতু লোক বাংলাদেশ নিয়ে কথা বলতে পারে না। তো যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ট্যাগ করছেন কিংবা বিএনপিকে আমরা ট্যাগ করছেন, এটা মনে রাখবেন, পানি আর তেল কখনো মিলে না। আওয়ামী লীগ একটা দল, যেটাকে দল বলা যাবে না, এটা হলো একটা গোষ্ঠী, যারা সন্ত্রাসী গোষ্ঠী, যারা মানুষের সঙ্গে সন্ত্রাস করে, যারা লুটেরা, যারা ব্যাংক লুট করে, যারা দেশের টাকা পাচার করে, সেটা হলো আওয়ামী লীগ। বিএনপি সম্পর্কে এমন কোনো কথা কেউ বলতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমি সামনে বলতেছিলাম যে আমাদেরকে যে ত্যাগ করার চেষ্টা চলতেছে, এখন সংবাদপত্রের স্বাধীনতা, অবশ্যই এর জন্য আমরা যুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধ করলাম, এত লোক রক্ত দিল কেন? কেন? এই সমস্ত কাজের জন্যই তো গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য। কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে আমাদের সম্পর্কে, এটা কেন বলা হচ্ছে? এটা উদ্দেশ্যমূলক। সংবাদপত্রের স্বাধীনতা এটা নয় যে আমার কথা বলার স্বাধীনতা অর্থ এই নয় যে আমি বরকতুল্লাহ ভুলুকে একটা গালি দিয়ে বসলাম খুব বাজে ভাষায়। আর গণতন্ত্রের কথা এটা নয় যে বরকতুল্লাহ ভুলু চুপ করে বসে থাকবে। আমাকে যদি কেউ গালি দেয় কিংবা আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি কি ছেড়ে দেবেন? আপনাদের কোনো সাংবাদিকের বিরুদ্ধে কথা বললে আপনি ছেড়ে দেন? ছেড়ে দেয় না। সুতরাং আমাদেরকে আপনার গালিগালাজ করবেন আর আমরা কিছু বলতে পারবো না, এটা তো হয় না। সাংবাদিকতা, সংবাদপত্র, অপসংবাদপত্র, অপসাংবাদিক, এই অর্থগুলো বুঝতে হবে যারা কথাগুলো বলেন। আজকে এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম কয়েকটা পত্রিকা, 3টা পত্রিকা, আমি নামগুলো বলছি না, 3টা পত্রিকা, একটা টেলিভিশন, সামনে আছে নাকি এখন দেখি, থাকতে পারে, একটা টেলিভিশন কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করলো। এই যে একটা ফালতু লোক, যাকে এক কথা বলা যেতে পারে রেপিস্ট, এটা আমি বলি নাই। কালকে আমি একটা ভারতীয় একটা চ্যানেল বোধহয় হঠাৎ পড়ে গেল রাত্রেবেলা, এটা সেখানে এক ভদ্রলোক যে তুলাধুলা করলো এই লোকটাকে, যে তার বিরুদ্ধে নারী সম্ভ্রম হরণের মামলা আছে, অভিযোগ আছে, তার বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা আছে, হ্যাঁ হ্যাঁ, এবং সর্বশেষ তার ঘরে 795 লক্ষ টাকা পাওয়া গেছে। তো এই সমস্ত জিনিসপত্র, এর পত্রিকা দেখছি, এটা আমার কথা না, আমি পত্রিকা দেখলাম। তো এখন এই সমস্ত লোকদের সম্পর্কে যখন বলতে যায় কোনো পত্রিকা পক্ষে, তখন কি এটা ভালো কথা হলো? তার বিরুদ্ধে বলা যাবে না? পত্রিকার বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না? পত্রিকা ফেরেস্তা হয়ে গেল নাকি? আর পত্রিকার কথা বলতে গেলেই বলে যে গণতন্ত্রের কি বলে, সংবাদপত্রের গলা চেপে অন্যতম স্তম্ভ। তো আমরা স্বাধীন সংবাদপত্র চাই, কিন্তু অপসাংবাদিকতা আমরা চাই না। কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেগুলো যদি কোনো পত্রিকা হয়, তাকে আমরা কি করব? ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ থেকে ছাতা ধরেন, কি সুন্দর।
আর আমাদেরকে বলেন সালাম করতে। আরে ভাই, আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি, আপনারা যখন 71 সালে যখন দেশ স্বাধীন হয়, আপনার তো মনে পড়বে না, 71-এর স্বাধীনতার পরে নিয়ে যে স্যারেন্ডার করেছিল কার কাছে? অরোরার কাছে। কেন? আমাদের ওসমানী সাহেব কোথায় ছিলেন? ওসমানী সাহেবকে ওই যে অনুষ্ঠান, মানে স্যারেন্ডার করার যে অনুষ্ঠানটা, সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই। এখন ভারতেরা বলে কি জানেন? রাহুল গান্ধী নিজে বলেছে, আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে, এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছ বাংলাদেশের দিকে। আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা, ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে আন্তর্জাতিক কী কী হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন যারা, তার দেখবেন এটার মধ্যে এটা পরিষ্কার পাবেন। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশের লোক সংখ্যা কম, দেশ ছোট, লোক কম না, দেশ ছোট, অনেকে বলে গরিব দেশ, আমি বলি আমার বাংলাদেশটা একটা উদার দেশ, অনেক উন্নত মানের, শক্তিশালী মানের একটি দেশ। যারা এই দেশের দিকে লোলুপ দৃষ্টিকে তারা তাকাচ্ছেন, অর্থাৎ রিক্সার বউ সকলের ভাবি, বাংলাদেশ একটা গরিব দেশ, সুতরাং ছোট দেশ, সুতরাং এটাকে যেভাবে খুঁজে নেওয়া যায়। আর ওই একটা কি জানি একটা মলম বেঁচে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে, যাই হোক, সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না, বা আবার রাজত্ব পাইছে, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায়। ভাই, একটা কথা মনে রাখতে হবে, আমাদের সোলজার কম, তাই না? এটা আমাদের প্রতিবেশী দেশ ভাবে, কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা 71 সালের মুক্তিযুদ্ধ দেখেন, বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা এই 24 সালের হাসিনার পতন দেখেন, বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয়, 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। প্রিয় ভাইরা, একটা কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি 47 সালে একবার একটা রায়ট হয়েছিল বাংলাদেশে, তৎকালীন ভারতে রায়ট হয়েছিল, ভারতে হয়েছিল, এখানে 46 সালে শুনেছি, দেখি নাই। এরপরে এই যাবৎকাল কোনো রায়ট আমরা চোখে দেখি নাই। আমরা এক স্কুলে পড়াশোনা করেছি, সবাই যে এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোক আছে যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি। আমাদের বন্ধুরা, হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে, আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম, আমাদের এখানে আসতো। এত সুন্দর সম্মিলিত একটা দেশ, এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ, সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। এর বিরুদ্ধে আমি আশা করব যে যারা তথাকথিত ইসকন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইসকন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয়, অনেক আছে। আপনি যান, আমি আজকেই বলছি, আপনার সাংবাদিক বাড়ি যান, এই যে আমাদের কোথায় র্যাকিং স্ট্রিট, কবিবাগ,
গুলবাগ যান, ওখানে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন, ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন, আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন। সুতরাং আমি দেখেছি বাংলাদেশে, আমি তো ইসকন আমি শুনি নাই, এই প্রথম শুনলাম মানে বহুদিন পর, কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য, যাতে করে এবং এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে, এই যে আমাদের এখান থেকে পালিয়ে গেছে কি নাম, পলাতক শেখ হাসিনা ওয়াজেদ, খুনি হাসিনা, পলাতক খুনি হাসিনা, তিনি কি ওখান থেকে কলকাঠি নাড়ছেন। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনাকে কেন লালন করছে, কোন অধিকারে কিভাবে লালন করছে, এটা আমার প্রশ্ন থেকে গেল। প্রিয় ভাইরা, আজকে আমি যেটা বলছিলাম, মূল বক্তব্য ছিল যে গতকাল একটা সভা হলো, পত্রিকার কিছু কিছু সম্পাদকতা সাংবাদিকেরা একটা সভা করেছিল, আমি দেখলাম ওখানে যারা হাসিনার পৃষ্ঠপোষক ছিল, যারা হাসিনার 2 তারিখের 2 নভেম্বর না কি 2 আগস্ট যেই ব্যবসায়ীরা মিটিং করেছিল, কেউ 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 বলেছিল আমি তোমাকে চাই, সকল সময়ে চাই, বিপদেও চাই, আপদেও চাই, আবার অসম্ভবেও তোমাকে আমি চাই। এটা বলেছিল একজন ব্যবসায়ী। আরেকজন বলছিল আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো, মৃত্যুর পরেও থাকবো। এই সমস্ত ব্যবসায়ীদের হাতে এই দেশটা তো নিরাপদ নয়। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনি দয়া করে যারা ক্ষুদ্র সুন্দর সুন্দর ভালো ব্যবসায়ী আছে, যাদের বদনাম নাই, ব্যাংকের টাকা লুট করার মতো বদনাম যাদের নাই, তাদেরকে দিয়ে আপনি ডাকেন, তাদেরকে মাল ইম্পোর্ট করতে বলেন, তাদেরকে ব্যবসায়িক সুবিধা দেন, নইলে কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা আপনাকে ফাঁদে ফেলে দেবে। কিছু কিছু সিন্ডিকেট ছিল, খেয়াল আছে আপনাদের, সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু এই সরকারকে বিপদে ফেলে দেবে। তারা যথাসময়ে কোনো মালামাল ইম্পোর্ট করবে না, দোহাই দেবে যে ডলার নাই, এটা নাই, সেটা নাই। আর ভাই আমরা তো ব্যবসা করেই খাই নাকি, আমরা তো চুরি করি না, আমরা ব্যাংকের টাকা লুট করি না। তো এখন এরা কিন্তু বিপদে ফেলে দেবে। তো ওই সমস্ত ব্যবসায়ীরা আজকে দেখলাম ওই ব্যবসায়ীদের নিয়ে ওই সাংবাদিকরা এবং ওই ব্যবসায়ীরা একসঙ্গে হয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। 2-3টি সংবাদপত্রের, উনি আবার একটা সংবাদপত্রের মালিক, যাদের কথা বলতেছি আমি, উনি সংবাদপত্রের মালিক, চ্যানেলের মালিক। তো ওনারা এখন পর্যন্ত এত লম্বা কথা বলার সাহস কি করে পায়? যারা হাসিনাকে আজীবন রাখতে চেয়েছে, অসম্ভবকে সম্ভব করে রাখতে চেয়েছে, তারা এই সরকারের পক্ষের লোক, তারা বিএনপির পক্ষের লোক, তারা দেশের মানুষের পক্ষের লোক কখনোই নয়। সুতরাং ওদেরকে আমাদের শায়েস্তা করার মতো ব্যবস্থা করতে হবে, এই সরকারকে করতে হবে। যদি এই সরকার না করে, এরা কিন্তু গণপিটুনিতে পড়ে যাবে যে কোনো সময়। দেখেন না, এই যে গেলে, এই যে কালকে জানি কোর্টে গিয়ে মারি খেললো একটা, না মুন্নিশা না, আরে